আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, টিএসএল অরিজিনালস পডকাস্টের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে যে মানুষটাকে নিয়ে কথা বলবো বা যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো, এটা দুর্ভাগ্যজনক আমি বলবো। কারণ এই বিষয়টা নিয়ে আজকে আমার কথা বলার কথা ছিল না। ইনফ্যাক্ট যাকে নিয়ে আমি কথা বলবো, কিছুদিন আগে তার সাথে আমার যখন কথা হচ্ছিল, আমি তাকে আমাদের এই পডকাস্টে ইনভাইট করেছিলাম এবং উনি আসবেন বলে কথা দিয়েছিলেন। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করছি। আজকে আমরা কথা বলবো আমাদের সদ্য শাহাদত প্রাপ্ত হওয়া একজন জুলাইয়ের বীর এবং বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম পথিকৃৎ একজন মানুষ শহীদ শরীফ ওসমান বিন হাদিকে নিয়ে আজকে আমাদের সাথে কথা বলার জন্য আমরা খুবই আনন্দিত যে আমরা পেয়েছি আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে। উনার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, শোনার আছে এবং বোঝার আছে। আমাদের পুরো পলিটিক্সটা কিভাবে আসলে আবর্তিত হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে, এই পুরো ব্যাপারটা জানানোর জন্য উনি অন্যতম একজন মানুষ। সো উনাকে পেয়ে আমরা আনন্দিত। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আপনাকে আমন্ত্রণ এবং অভিনন্দন আমাদের অনুষ্ঠানে আজকে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর যে আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন, আর আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ব্যারিস্টার শাহরিয়ার কবির, আমি একদম শুরুতে যদি আসি যে 12 তারিখে জুম্মার নামাজের পরে ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তখন পর্যন্ত আমরা জানি যে আততায়ীর হাতে উনি গুলিবিদ্ধ হন। আততায়ী তাকে গুলি করে চলে যায়। এরপরে পুরো এক সপ্তাহ চলে গিয়েছে। 18 তারিখে বৃহস্পতিবার রাতে, অর্থাৎ শুক্রবার রাতে 10:45টার সময় আমরা ওনার শাহাদাতের খবরটা পাই। এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমাদের গভর্নমেন্ট যেটা করেছে, উনাকে গুলি করার সময় যে মোটরসাইকেলটা ছিল সেটাকে আটক করেছে, যে বন্দুক দিয়ে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে সেটা আটক করেছে, উনার সহযোগীকে আটক করেছে, আশেপাশের আত্মীয় স্বজনকে আটক করেছে। কিন্তু যেটা হয়েছে, খুনিকে এখন পর্যন্ত আটক করা যায়নি, বরং খুনিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। কখনো বলা হচ্ছে যে সে ইন্ডিয়া চলে গিয়েছে, কখনো বলা হচ্ছে সে দেশেই আছে। আসলে এখানে কি হচ্ছে, পুরো ব্যাপারটা নিয়ে আপনার কমেন্ট দিয়ে আমরা করতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিকে শহীদ হিসেবে কবুল করুক, বেহেশত জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর হাদির যে চিন্তা চেতনা, সেই চেতনা আমাদেরকে ধারণ করার সক্ষমতা দান করুক। দেখেন, আপনি যে ওয়ার্ডটা লাস্টে ইউজ করছেন, খুন, আজকে হাদির দাফনের পরে আপনার মাধ্যমে সবার কাছে প্রশ্ন, গত 2 দিন ধরে বাংলাদেশে এতগুলো টিভি চ্যানেল, এতগুলো টক শো হচ্ছে, হঠাৎ হাদি কেন অপ্রাসঙ্গিক হয়ে গেল? হঠাৎ করে সেখানে একটা বিল্ডিং এর পোড়া, এটা অবশ্যই আমি নিন্দা জানাই যে আদর্শ কোনোদিন বিল্ডিং ভেঙে বা বিল্ডিং পুড়ে আদর্শকে সাবস্টিটিউট করা যায় না। কিন্তু হঠাৎ করে সেখানে প্রথম আলো এবং ডেইলি স্টার একটা ভাঙচুর আর একটা অগ্নিকাণ্ড কেন সাবস্টিটিউট হল, এবং এটা নিয়েই কেন মিডিয়া মোর অ্যাবাউট ইন্টারেস্টেড দেন ওসমান বিন হাদিকে নিয়ে? এখন খুনটা করা হয়েছে কি হাদির আদর্শকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে, না একটা ব্যক্তি হাদিকে খুন করা হয়েছে? সো আমি সমস্ত মানুষকে একটু চিন্তা করতে বলবো। যারা বয়োজ্যেষ্ঠ তারা চিন্তা করবেন তাদের সন্তানের দিক থেকে, যারা জুলাই যোদ্ধা, এদেশের প্রাণ পুরুষ যুব সমাজ, তারা চিন্তা করবেন তাদের ভাইয়ের জায়গা থেকে। দুইটা জিনিস, হাদি কে ছিল? হাদির দেখেন, আমরা অনেক সময় বলি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে জঙ্গি হয়ে ওঠে। হাদি তার জীবন দিয়ে প্রমাণ করলো এই মিথ্যাচারকে। হাদির ব্যাকগ্রাউন্ড দেখেন, হাদির বাবা একজন মাদ্রাসার প্রিন্সিপাল। আমি সেদিন জানা যায় হাদির মাদ্রাসার প্রিন্সিপালের সাথে আমার দেখা হলো, তার ভাইদের সাথে দেখা। একটা ছেলে সেখান থেকে উঠে এসে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেন। তিনি পৃথিবীর বিভিন্ন দেশে স্কলারশিপ পাইলেন, গেলেন না, এবং এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে। তাকে বিগত সরকার যেরকম, ধরে নেন মেজর জিয়ার কথাই বলি, তাকে টেরোরিস্ট সাজিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে, সে একজন ফেরারি আসামি করা হয়েছে রাষ্ট্রীয় ষড়যন্ত্র ভাবে, যেটাকে
করা হয়েছে, হাদিকে তো তা করেননি। হাদিকে জুলাই যোদ্ধা বললে আমার কাছে মনে হয় যে এটা ছোট্ট একটা অংশ। হাদি হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লবের, আমি বলবো, রূপকার। সাংস্কৃতিক বিপ্লবের রূপকার কি কারণে? হাদি কোনো রাজনৈতিক দল করেন। হাদি একটা ইনক্লাব মঞ্চ। মঞ্চটা মানে কি? একটা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম মানে কি? যেখানে সবাই যাবে। ইনক্লাব মানে কি? ইনক্লাব জিন্দাবাদ কেন বলা হতো? এটা আজকের স্লোগান না, এটা অবিভক্ত ব্রিটিশ ভারতের আগ থেকে এই স্লোগান দিয়ে আসতেছে। স্বরাজের সময়ও এই স্লোগানটা ছিল, সুভাষ বসুরা এই স্লোগান দিয়েছে। সো এই স্লোগান হিন্দু মুসলমান কারো না। ইনক্লাব জিনিসটা কি? প্রকৃত স্বাধীনতা, মুক্তি। তার মানে এই ইনক্লাব কথার মধ্যে দিয়ে হাদিন বুঝাতে চেয়েছে আমরা মুক্ত না। তাহলে যারা ৭১ সাল ১৬ই ডিসেম্বরকে প্রকৃত মুক্তিযুদ্ধ বলে, তাদের গালে একটা চপাটে-ঘাত করছে হাদির এই ইনক্লাব মঞ্চ। তাহলে প্রথম কথা, ৭১ সালে আমরা একটা মানচিত্র পাইছি, একটা কি পাইছি? পতাকা পাইছি, কিন্তু স্বাধীনতাটা পাইনি। করদ রাষ্ট্র হিসাবে ছিলাম, পুরাপুরি না থাকলেও অল্প ছিলাম। সেই জন্য এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে মানসিকতা, ভারতের তুষ্টতা না করলে, ভারতের আশীর্বাদ না পাইলে আমরা কেউ ক্ষমতায় যেতে পারবো না। এখান থেকে বের হয়ে আসার জন্য হাদি তার জীবন দিয়ে, তার জানাজায় প্রমাণ করে দিল। কি? ২টা স্লোগান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আর একটা কি? আজাদি না গোলামি, আজাদি আজাদি। সো কেন গোলামি আসলো? কেন দিল্লি আসলো? নিজে থেকে জিজ্ঞাসা করেন তো। গোলাম না হলে তো এখানে এতগুলো লক্ষ লক্ষ মানুষ কেন বলল আজাদ হতে চায়? আজাদ মানে কি? স্বাধীন হতে চায়, গোলামি থাকতে চায় না। তার মানে কেউ না কেউ আমাকে তো গোলাম করেছে। সেই সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে হাদি। তাহলে হাদি টেররিস্ট না, হাদি কোনো বৃহৎ দলের নেতা না, হাদি কোনো কি বিশাল আকারে মাসল পাওয়ার না, হাদি কোনো চাঁদাবাজ না, হাদি কোনো কি যে আপনি একটা জিনিস কারো কম্পিটিটর না। হাদি তাহলে কি? হাদি হচ্ছে ভারতীয় আগ্রাসনের জন্য একটি মূর্ত প্রতীক। তাহলে হাদিকে কেন আপনি বেছে নিলেন? হত্যার জন্য হাদিকে কেন বেছে নিলেন? যখন হাদি বারবার বলতেছে শাহাদাতের তামান্না প্রকাশ করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা সবাই শাহাদাতের তামান্না প্রকাশ করি। রাষ্ট্র ব্যর্থ হলেন হাদিকে কি করতে? প্রোটেকশন দিতে। আমি এটাকে বলি রাষ্ট্র হাদিকে প্রোটেকশন দিতে ব্যর্থ হয়নি, রাষ্ট্র ব্যর্থ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা করতে। কারণ রাষ্ট্র যদি ব্যর্থ না হতো, হাদির মতো মানুষকে কেন জীবন দিতে হবে? তার মানে আতাতীয় ভারত থেকে আসতেছে, এসে আমাকে খুন করে আবার ভারত ফিরে যাবে, এই গ্যারান্টি যে রাষ্ট্র দেয়, সেই রাষ্ট্র সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে, সেই রাষ্ট্র টেরোরিজমকে ইনকারেজ করে, এবং সেই রাষ্ট্রটার নাম হচ্ছে ভারত। কারণ ভারতের প্রধানমন্ত্রী কিন্তু, শোনেন, বললে তো একটা জিনিস বলেন, সে মুসলমান যখনই কিছু করবে তখনই আপনি তাকে টেররিস্ট বানানোর খুব চেষ্টা করেন। তাকে কি বানানোর চেষ্টা করেন? তাকে টেররিস্ট, কারণ সে ইসলামকে ধারণ লালন করে। কিন্তু বলবো কথাটা, ভারতের প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। তার হাতে কিসের দাগ? গুজরাটের রক্তের দাগ। সে একটা আত্মস্বীকৃত, সে একজন আত্মস্বীকৃত। তার হাতে যে রক্তের দাগ, সে রক্তের দাগ কি করতেছে? আর এক ফ্যাসিস্ট মনস্টার হাসিনাকে তৈরি করছে, এবং তাকে আশ্রয় লালন পালন দিচ্ছে। এবং যারাই যা আওয়ামী লীগের মধ্যে নিরীহ আওয়ামী লীগ খোঁজেন, তাদের কাছে প্রশ্ন, যে আওয়ামী লীগের নেত্রী এখন ওপারে থেকে নির্দেশনা দেয়, লিস্ট করে এদেশের মানুষকে মেরে ফেলে দেওয়া, জুলাইয়ের যে সে যে মৃত্যু ঘটাইছে, সেকে নিয়ে সে এখনো আত্মহমিকা করে, যার দলের লোকজন পত্রিকা, অনলাইনে পত্রিকা বের করে কি জুলাই আমাদের বিপ্লবকে যারা বলে একটি উগ্রবাদী সহিংস ঘটনা, সে আওয়ামী লীগকে আপনি পুনর্বাসন করতে চান এই হাদির রক্তের উপর পা দিয়ে? তো সেই জন্যে আপনার এই কথা, হাদির রক্তকে না, হাদির আদর্শকে খুন করার চেষ্টা করছে, কিন্তু সেটা বুমেরাং হয়ে আজকে লক্ষ লক্ষ হাদির জন্ম হয়েছে। কারণ হাদির আদর্শকে তো আপনি কোনদিন ধ্বংস করতে পারেন না। সেজন্য আপনি যখন বললেন খুন করছে, একটা হাদিকে খুন করেননি, ভারতীয় আধিপত্যবাদের বিরোধী কণ্ঠকে আপনি খুন করতে চাইছেন।
কিন্তু সেটা পারেননি এবং ইনশাল্লাহ পারবেনও না, এবং আগামীতে আজাদির কি হবে, জয় হবে ইনশাল্লাহ। ব্যারিস্টার সাহেব, আমি যদি এখানে একটু প্রশ্ন করি, যেটা আপনিও বলছিলেন যে হাদিকে নিয়ে আসলে আমাদের দেশে মানে আমি আসলে সংখ্যা ব্যাপারটা আমি নিজে বিশ্বাস করি না, তারপরও বলি যে এত বড় জানাজা আমাদের দেশের ইতিহাসে কখনো হয়েছে কিনা বিরল একটা ব্যাপার। তো সেটা অন্য আলোচনা। আমি যদি এটা বলি যে এই যে মানুষের ভেতরে এই উৎসাহ, ওসমান হাদিকে সেলিব্রেট করা, ওসমান হাদিকে ধারণ করার যে উৎসাহটা আমরা আসলে এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া, এবং প্রতিদিন মানুষ এই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে যাচ্ছে ওসমান হাদির কবর দেখার জন্য, কবর জিয়ারত করার জন্য, এই যে আগ্রহ, এই যে উৎসাহ, এই যে চোখের পানি, এটা কেন? আহ, আপনি যদি ওসমান হাদির ব্যক্তি ওসমান হাদিকে বিশ্লেষণ করেন, তাহলে আপনার দৃষ্টিতে ব্যক্তি ওসমান হাদি কেমন হবে যার কারণে এত মানুষ এক ধরনের পাগল? শোনেন, রোম যখন আগুন যদি কোথাও একটা ইনিগনিশন হয়, সেই তাপ সবার গায়ে লাগবে, সেখান থেকে কেউ বাঁচতে পারবেন না। বাংলাদেশে গত 53 বছর মুক্তিযুদ্ধ নিয়ে যে মিথ্যাচার, ভারতের যে আগ্রাসন, সর্বক্ষেত্রে যে নিপীড়ন, নির্যাতন, এবং ভারত একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আজকে সারা দেশের মানুষের কাছে যেভাবে কি উন্মোচিত, যেখানে ভারতকে একটা দেবতার জায়গায় আপনি নিয়ে যে বসাতে চেয়েছিলেন, সেখান থেকে ভারতের প্রকৃত রূপটা যখন দেখা যাচ্ছে, যে আমার মুক্তিযুদ্ধ বিক্রি করে সে সারা পৃথিবী থেকে যে বিদেশি সাহায্য নিয়ে আসছিল, সেই সাহায্য তিনি নিজেই তসরুপ করছেন। আমার শরণার্থী শিবিরে সে টাকা ব্যয় করেননি। পাকিস্তানের কাছ থেকে সে সৈন্যদেরকে, এই 69,000 সৈন্যদেরকে ফেরত দেওয়ার নাম করে যে র্যানসাম নিয়েছিলেন, সেই র্যানসামের কোনো কিছুই আমাদেরকে দেননি। 72 সালে, 72 বলবো না, 71 সালের আগস্ট মাসে 7 দফা চুক্তির নামে যে গোলামির চুক্তি সই করে নিয়ে তারপরে এদেশের মুক্তিবাহিনীকে সে সাহায্য করেছিলেন। 72 সালের 19শে মার্চ তিনি 25 বছর মেয়াদী চুক্তি সাইন করার পরে দেশ থেকে তার সৈন্যকে উইথড্র করছিলেন। সো আক্ষরিক অর্থেই আমার মুক্তিযুদ্ধকে তিনি পুঁজি করে ইস্ট পাকিস্তানকে আলাদা করে সে একটি স্টেটই করতে চেয়েছিল, এবং সেই প্রতিধ্বনি ইন্দিরা গান্ধী সে সময় আপনি বক্তব্য থেকেই পাবেন। সো প্রথমে বলছিল একটা কান্ট্রি, পরে কান্ট্রি থেকে সরে এসে সে বলছিল একটা স্টেট স্বাধীন হয়েছে। সো তাদের পরিকল্পনা ছিল 74 সালে তারা সিকিমকে যেভাবে নিছে, তাদের চিন্তা ছিল আরো আগে শেখ সাহেবের কাছ থেকে হয়তো বাংলাদেশটাকে সিকিমের মতো গণভোট দিয়ে নিয়ে নিবে। কিন্তু এদেশের মানুষ, শোনেন, জাসদ যদি তৈরি না হতো তাহলে আমার স্বাধীনতা থাকতো না। আজকে আপনাদের মাধ্যমে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, জাসদ তখনই হলো প্রতিরোধে প্রতিশোধ, যখন দেখলো আমার মুক্তিযুদ্ধ সফল আমি পাচ্ছি না। শেখ সাহেব এই দেশটাকে ভারতের হাতে তুলে দিতে চাচ্ছেন। রক্ষী বাহিনীর মধ্যে যখন ভারতীয় বাহিনী আছে, যখন ভারতের সমস্ত লোকে সে দেশে চাকরি করতেছে, যখন লুট তারাজ করে, ইভেন আপনারা একটা জিনিস চিন্তা করেন তো, নিয়াজি ছিল তখন সারেন্ডার করলেন, তার প্রাইভেট গাড়িটা, একটা মার্সিডিজ, সেই গাড়িটা পর্যন্ত ইন্ডিয়া নিয়ে গেল। মেজর জলিল খুলনাতে বাধা দিলেন বলে তাকে অ্যারেস্ট করলেন, সে তো সেক্টর কমান্ডার। সো এই যে ক্ষোভ, এই সত্যকে না জানতে দেওয়াটা, এটা হাদি খালি আমাদেরকে স্মরণ করে দিয়েছে। এবং এই স্মরণের জন্য আজকে আপনি দেখবেন যে জানা যায় কি ঢাকার বাইরের কেউ আসছে না, কোনো ট্রেন ফ্রি সার্ভিস দেওয়া হয়েছে না, কোনো বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে না, কাউকে বলা হয়েছে যে তুমি আসা যাওয়া করলে তোমাকে টাকা দেওয়া হবে না। সর্বসাধারণ, একদম কোনো রাজনৈতিক দলও না, কিন্তু সর্বসাধারণ সেদিন দেখেন অনলাইনে অ্যাক্টিভিজম পর্যন্ত করলেন যাতে জানাজায় না যান। জানাজা কোথায় করতে দেবেন সেটাও নির্ধারণ করলেন অনেক পরে। এবং সাদিক কায়ুম, এবং আমি কৃতজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরের প্রতি, যে এনারা যদি ওখানে না থাকতেন তাহলে এই মাটিটাও হয়তো নজরুলের কবরের পাশে হতো না। এই এত কিছু অনিশ্চয়তার মধ্যে দেখেন কয়েক ঘন্টার মধ্যে একটা নোটিশে, আগের দিন আপনি সন্ধ্যাবেলা জানালেন কালকের হবে, এবং তারই পরিপ্রেক্ষিতে দেখেন লক্ষ লক্ষ মানুষ এসছে, এবং সেটা আম জনতা, এবং তারা ঢাকায় থাকেন, তারা সারা দেশ থেকে আসেননি। তাহলে এই যে মানুষ সেদিন একটা রেড কার্ড দেখালো, কি ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নিব না।
আমরা ভারতীয় আধিপত্যবাদ মেনে নিব না। এই ভারতীয় আধিপত্যবাদ মানেটা কি? সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক যে আগ্রাসন, আমাদেরকে যে চুষে খাওয়া। আপনি জানেন, আপনার দেখছেন কিনা, যোগ বলে একটা ইয়া ছিল, পানিতে এরকম ঘুরে বেড়ায়, ওটা যদি গায়ে লাগে তবে আস্তে আস্তে রক্ত চুষে খেতে থাকে, এবং একসময় যখন রক্ত খাওয়া ফুলে দেয় তখন সে পড়ে যায়। সো আমাদের দেশের অর্থনীতিটাকে 71 থেকে 75 সাল পর্যন্ত ইন্ডিয়া খেয়ে ফেলে দিয়েছিল। তারপর জিয়াউর রহমান যেটা যা একটু মাসল দিতে চেয়েছিল, সেজন্য তাকে আবার 81 সালে কি করে দিলেন? শহীদের মর্যাদা দান করলেন। তারপর তো জোড়াতালি দিয়ে এতদিন চললই। আর 2009 থেকে তো আপনি একদম বর্গাই দিয়ে দিলেন, এদেশটাকে ইন্ডিয়ার হাতে বর্গা দিয়ে দিলেন। বর্গার লাস্ট পর্যায়টা কি ছিল? যে ট্রানজিটের নামে এখান থেকে একটা ট্রেন যাবে, ওই ট্রেনে একটা ককটেল ফোটানো হবে, ইন্ডিয়া তখন বলবে যে আমার জনগণের নিরাপত্তার জন্য এই রেল লাইনের পাশ দিয়ে আমাকে সামরিক ক্যাম্প তৈরি করতে হবে। এটাই তো, এতটুকুনি বাকি ছিল আপনার সার্বভৌমত্বে। তো সেই জায়গায় হাদি এই চিন্তা চেতনা, এবং আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু হাদি কি বলছে? আদর্শকে বাঁচায় রাখতে হবে। প্রথম আলো, ডেলি স্টার, এরা যে ভারতের ন্যারেটিভ প্রচার করে, তুমি তার বিরুদ্ধে 100টা ন্যারেটিভ তৈরি করো। সেজন্য সে কালচারাল সেন্টার তৈরি করছে। যখনই দেখলো ইন্ডিয়া, আরে সর্বনাশ, আমার ইন্দিরা গান্ধী কালচার সেন্টার এগেনস্টে, গোথিয়া কালচার সেন্টার এগেনস্টে, মানে যেগুলো জায়গাতে মানে সাংস্কৃতিক আগ্রাসন করা হয়, তার এগেনস্টে এতদিন কোনো রাজনৈতিক দল, কোনো প্ল্যাটফর্ম সেভাবে তৈরি হয়নি। তাহলে একটা ছেলে প্রথমে এটা করলো, তাহলে আগে ওকে শেষ করে দিতে হবে। ওকে শেষ করে দিয়ে, ওই বলে না যে লিটমাস টেস্ট, ওকে শেষ করে দেখি তো বাংলাদেশের মানুষের প্রতিক্রিয়াটা কি। যদি এটাকে প্রতিক্রিয়া সেরকম না হয়, তাহলে পরবর্তীতে এই জুলাই অভ্যুত্থানে যারা যারা আছে সবাইকে নিঃশেষ করে দেওয়া হবে। এবং এখানে একটা জিনিস আমি যোগ করতে চাই, নুরুল কবির সাহেব সেদিন একটা ইন্টারভিউ বলছে হাদির আদর্শ কি, এবং তিনি বলতেছেন হাদির আদর্শ হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। বড় শকড হলাম, একজন মুসলমান বলতেছেন ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম রাষ্ট্র ব্যবস্থা কায়েম, এটা তো আল্লাহর নির্দেশ। আপনি সেটা বলতেছেন ধর্ম। কেন ভাই আপনি বলতেছেন না ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা? আপনি লোকের কাছে যান, লোক ভোট দিলে ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, না হলে হবে না। এটাকে কেন আপনি এই ধর্ম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা হাদির ফিলোসফি, এবং সেজন্য তিনি এটাকে সমর্থন করেননি। তাহলে হাদির মূল মানে আমি যেটা আমার মাঝে মাঝে মনে হয়, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করছে, কারণ সে কি, ওই যে ওপেন এক্সামের 3টা কোশ্চিন, মান দিনুকা, তার দিন প্রতিষ্ঠা করার জন্যই তিনি কি করছেন? ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাইছেন। ইনকলাব মঞ্চ সৃষ্টি হয়েছে সেই সাংস্কৃতিক বিপ্লবটা তৈরি করার জন্য, যেটা এতদিন ধরে ভারত এবং তার সহযোগী ডেইলি স্টার, প্রথম আলোরা এদেশে কায়েম করার, তাবেদারি করার চেষ্টা করছে। আমি খুব আলোচনাটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্টে চলে এসছে। আমি একটু জানতে চাই এভাবে যে, যেদিন আমরা হাদির শাহাদাতের খবর পেলাম, এরপরই যেটা হলো যে স্বাভাবিকভাবেই শোকার্ত মানুষ রাস্তায় নেমে এসেছিল, প্রতিবাদ করেছে তারা। এখানে যেটা হলো যে কিছু মানুষ ডেইলি স্টার এবং প্রথম আলোতে গেল। সো সংবাদ মাধ্যমে আমরা যেটা দেখলাম যে কিছু মানুষ ডেইলি স্টার, প্রথম আলোতে গিয়েছে, ভাঙচুর করেছে, আগুন দিয়েছে, লুটপাট করেছে। এরপরে যেটা হচ্ছে, আমরা দেখলাম যে হাদির শাহাদাতের পুরো ব্যাপারটাকে ওই খবরগুলো দিয়ে ঢেকে ফেলার একটা প্রবণতা তৈরি হলো। সো এই জায়গাটা আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে আহ, প্রথম আলো, ডেইলি স্টার, এবং ইনফ্যাক্ট আমি একটু প্রশ্নটা এভাবে করে রাখি যে আমি দেখছিলাম যে আহ, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণমাধ্যমের একটা আলোচনা সভায় মাহফুজ আনাম সাহেব বলেছেন, ডেইলি স্টারের সম্পাদক, যে 53 বছরের ইতিহাস বাংলাদেশের 53 বছরের ইতিহাসে গণমাধ্যমের উপরে কখনো আক্রমণ হয়নি। অথচ আমরা জানি যে একসময় আহ, দৈনিক সংগ্রামের সম্পাদক, বাংলাদেশের বয়োজ্যেষ্ঠ সম্পাদক আবুল আসাদ সাহেব, উনাকে লাঞ্ছিত করা হয়েছে, নয়াদিগন্তের অফিসে আক্রমণ করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এই পুরো ব্যাপারটায় বেমালুম উজ্জ্ব রেখে উনি বলে ফেললেন বলে কখনো এর আগে করা হয়নি এরকম, এবং হাদির শাহাদাতের বা হত্যাকাণ্ডের পুরো জিনিসটাকে আড়াল করার একটা প্রচেষ্টা দেখা গেল। এই ব্যাপারে আপনার বিশ্লেষণটা কেমন হবে? শুনেন, জ্ঞান পাপী কাকে বলা হয় জানেন? আল্লাহ, এলম শব্দটার অর্থ জ্ঞান, বুদ্ধি না, কিন্তু বুদ্ধি হচ্ছে শয়তানের। আর এলম দেওয়া হয় তাকে জ্ঞান, মানে যেটা দিয়ে আপনি ইনলাইটমেন্ট হবে।
আর জ্ঞান পাপী যাকে বলা হয়, যে জেনে শুনে মানুষকে মিসলিড করবে। আবার বলেছি, যে জানে। আপনি কি বলতেছেন আবুল আসাদ সাহেবের সেদিন দাড়ি ধরে এই বৃদ্ধ মানুষটাকে যেভাবে নির্যাতন করা হলো, সেটা কি মাহফুজ ইনানরা জানেন না? মতিউর রহমানরা জানেন না? যদি না জানেন, তাহলে তারা কার দোষর? তারা চোখ বন্ধ করে দিবা স্বপ্ন দেখেন। দ্বিতীয় কথা বলতে আপনাদের মনে করে দিই, শোনেন, এরশাদ সাহেবের সময় একটা পেপার বেরোতো, তার নাম ছিল জনতা, এবং তার সম্পাদক ছিল সানাউল্লাহ নুরি, এবং এই পেপারটা ছিল জাতীয় পার্টির পেপার। তখন যখন 90 সালে এরশাদের পতন হলো, তখন কিন্তু জনতা প্রেস ভেঙে একদম একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়, এবং দৈনিক জনতা বের হওয়া বন্ধ হয়ে যায়। আসেন, আমি 2013 সালে আপনি সংগ্রাম, আমার দেশ, নয়া দিগন্ত আগুন দিয়ে দিলেন, আমার দেশকে তো বন্ধ করে দিলেন। সংগ্রামের উপর কিভাবে আপনি নির্যাতন চালালেন? তারপরে কি করলেন? আপনি পিস টিভি বন্ধ করলেন, ইসলামী টিভি বন্ধ করলেন, দিগান্ত টিভি সম্প্রচার করা অবস্থায়, শাপলা চত্বরের ঘটনা সম্প্রচার করা অবস্থায় আপনি দিগন্ত টিভি বন্ধ করে দিলেন। তার জন্য কি এই নুরুল কবির, এই এনারা কি কলম বিরতি পালন করছে যে আমরা আর কাল থেকে পত্রিকা বের করব না? এদেশে কি করা যাবে না? এদেশের কোনো মত প্রকাশের স্বাধীনতা নেই। আমি অবাক হয়ে যাই। আজকে খুব বড় বড় কথা বলেন খালেদ মহিউদ্দিন ইন্টারভিউটা দেখেন, প্রাইম মিনিস্টার ইন্টারভিউ না। সে কি প্রথম বলছে যে আমরা কি সামনে নির্ভীক ভাবে লিখতে পারবো কিনা? তখন স্বৈরাচার মনস্টার শেখ হাসিনা জিজ্ঞাসা করছে, আপনারা কি পারতেছেন না? তখন বলছে, হ্যাঁ পারতেছি, কিন্তু সামনে পারবো কিনা। কত বড় মিথ্যাবাদী! পারতেছি বললেন কিভাবে সেই সময়? আপনি কিভাবে পারলেন যে বলতে? আপনি কেন শেষ হয়ে দাঁড়ায় বলতে পারলেন না যে না আমরা পারতেছি না, সেজন্য আপনাকে প্রশ্ন করছি? সামনে না, এখন তিনি আমরা পারি না। সে বলার সাহস হয় না, সাহস না। আপনারা আজকে এই বাণিজ্যকে যে একই কাজ করছেন কে, এই দেখেন ডেলি স্টারের মাহফুজা নামও বললেন তারেক জিয়া ফিরে আসলে কি আমরা সামনে লিখতে পারবো কি পারবো না। কোশ্চিন দুটো এক প্যাটার্নের। আচ্ছা, এখন আপনাকে বলি যে কেন আমি একটু সন্দেহের মধ্যে ছিলাম। কি সন্দেহের মধ্যে? যেটা আদর্শ কখনোই বিল্ডিং পুড়িয়ে বা বিল্ডিং ধ্বংস করে কোনদিন আদর্শ কি করা যায় না, স্তিমিত করা যায় না। এবং এটা অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, এবং এই ন্যাক্কারজনক ঘটনাকে আমি ধিক্কার জানাই। কিন্তু কে ঘটালো, এটা নিয়ে আমি খুব ইয়ার মধ্যে ছিলাম। যেটা আসলে যারা ইনকলাব মঞ্চে সেদিন জানাজায় গেছে, যারা এসছে শাহবাগে, তারা ঘটাইছে না অন্য কেউ? এই অন্য কের উত্তরটা নুরুল কবির সাহেব দিয়ে দিলেন। কেমন করে নুরুল কবির সাহেব দিয়ে দিলেন? আপনাদের সবাইকে অনুরোধ করব, 21শে ডিসেম্বর চ্যানেল 24-এ মঞ্জুর আল মতিনের অনুষ্ঠানটার নাম ছিল হচ্ছে মুক্ত বাঘ, দেখার জন্য। এবং তার টাইটেলটা কি ছিল জানেন? অনন্ত নৃশংসতা। আমি তো ভাবছি অনন্ত নৃশংসতা বলছে হাদিরকে নিয়েই বলবে যে এইভাবে আর কত মায়ের বুক খালি হবে, আমরা কত রক্ত দিব। ও বাবা, দেখি না, অনন্ত নৃশংসতা মানে এখানে প্রথম আলো, ডেইলি স্টার। হাদিকে, হাদির রক্তের কিসের মূল্য? হাদিরা রক্ত দিয়ে যাবে, আর রক্তের উপরে সে রক্ত গঙ্গার উপর দাঁড়িয়ে এরা ভারতের আধিপত্যবাদের জয়গান গাবে। ভারতের আধিপত্য বিরুদ্ধে কথা বলবে না, ভারতের আধিপত্যবাদ কিভাবে এদেশে প্রতিষ্ঠা হয় সে জয়গান গাবে। কারণ কেন বললাম দেখেন, অনুষ্ঠানের শুরুতেই মঞ্জুর আল মতিন জিজ্ঞাসা করলেন, প্রশ্নটা কি, যে আপনি তো সাক্ষাৎ সাক্ষী প্রথম আলো এবং ডেইলি স্টারের এই ধ্বংসাবশেষের, আপনার মতামত জানতে চাই। প্রথমে একটা বারও বললেন না আজকে হাদি জানাজা হলো, এত মানুষ আসলেন, উনি শাহাদাত বরণ করলেন, শহীদ হাদির বিচার কেন হলো না, এগুলো কোনো প্রশ্নই নাই। আচ্ছা, এবার নুরুল কবির কি উত্তর দিচ্ছেন প্রথমে জানেন? যে সারাদিন কাজের পর আমি আমার এক বন্ধুর বাড়িতে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। আমার সন্তানের মৃত্যু হয়, আমার সন্তানের জানাজা হয়, আমার সন্তানের মাটি দেওয়ার জন্য আমি যখন অঝরে কান্নাকাটি করতেছি, আমার বুক ফেটে যাচ্ছে, তখন তারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছে। আমি চ্যালেঞ্জ দিলাম, তার প্রথম উত্তরে এটা ছিল যে সন্ধ্যাবেলা আমি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলাম। নির্লজ্জ,
যারা এই দেশকে ধারণ করে না। কোন মানুষ এই দেশকে ধারণ করলে বলতে পারে আমি সেদিন সন্ধ্যাবেলা যখন একটা ছেলে তার নিজের ছেলের যদি সেদিন দাফন হতো, নুরুল কবির সেদিন গান শুনতে পারত? নুরুল কবির যদি নিজেকে এই হাদির পিতা হিসাবে জায়গায় দেয়, তার তো বয়স সেটাই। একবারও মনে হয়নি ইনকলাব মঞ্চে যায় ওদেরকে একটু সান্ত্বনা দিই? তা মনে হয়নি, কারণ উনি তো ধারণই করেন না। আবার বড় বড় এই মঞ্জুর আল মতিন বলছে আপনি তো ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় কণ্ঠস্বর। হ্যাঁ, সেদিন তো উনি আয়না ঘরে ছিলেন, তাই না? মঞ্জুর আল মতিন সাহেব, উনি তো আয়না ঘরে ছিলেন, ওনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল না? আপনি তো সুপ্রিম কোর্টের লয়ার। ব্যারিস্টার রাজ্জাক সাহেবের কি দোষ ছিল? কোনদিন আপনার অনুষ্ঠানে তো এটা শুনলাম না ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সম্পর্কে আপনি একটা কথা বললেন। কোথায় তো দেখলাম না আমার ব্যারিস্টার সাহেবকে, আরমানকে যখন অ্যাবডাক্টেড করে নিয়ে গেলেন, তার জন্য আপনি একটা অনুষ্ঠান করলেন। কেন করেননি ভাই? মানে এবার বলি, এই চ্যানেল 24টা কার? চ্যানেল 24 হচ্ছে তার, আজাদ সাহেবের। এই আজাদটাকে যে বলছিল প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, কি সারা জীবন তোমাকে চাই, সেই তোমাকে মানে কি জানেন? শেখ হাসিনাকে। এবং সেই বক্তব্য দিচ্ছিল নির্লজ্জ ভাবে এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। এই হচ্ছে আজাদ, এই হচ্ছে টেটর, যে এদের স্বাধীন সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা এই দেশকে ধারণ করে না, যারা ভারতের তাবেদার। তার অনুষ্ঠানে, তার টিভিতে, কি তার টিভি ভেঙে দিছে? তার টিভিতে কেউ গেছে? আজাদ সাহেব ঘুরে বেড়াচ্ছে না? অফিস করতেছে না? এরাই হচ্ছে আমার হাদির জীবন, আমাদের জীবন আজকে হত্যাযজ্ঞ করে তুলছে। এবার সেই নুরুল কবিরের কথায় ফিরে যাচ্ছে। নুরুল কবির বললেন, হঠাৎ আমি শুনলাম 25-26 জন সম্পাদক এই ডেইলি স্টারের মধ্যে আছে। আমি শিহরিত হয়ে উঠলাম। ও, গত 7 দিন উনি শিহরিত হননি? যখন হাদির গুলি লাগলো উনি শিহরিত হননি? যখন হাদি মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে তখন উনি শিহরিত হননি? যখন হাদিকে নিয়ে যাওয়া হলো কোথায়, বসুন্ধরাতে হসপিটালে, তখন উনি শিহরিত হননি? তখন ওনার একবারও মনে হয়নি সেটাকে দেখতে যাই? হাদিকে যখন সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো তখন উনি শিহরিত হননি? হাদি যখন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তখন উনি শিহরিত হননি? হাদির কফিনের বক্সটা তখন এই দেশের পতাকা আবৃত করে এই দেশে ফিরিয়ে আনা হলো তখন উনি শিহরিত হননি? লক্ষ লক্ষ জনতা যখন চিৎকার করে বলতেছে আজাদি না গোলামি, তখন উনি শিহরিত হননি? আর ওনারা বলেন আমরা মুনাফেক। জাতি প্রমাণ করবে কার কি চরিত্র। এবার আসেন, কোন বিল্ডিং এ আগুন লাগলে কি করেন আপনি? আগুন ভিতরে কেউ থাকলে তাকে বের করবেন, আর বাইরে যারা আছে তারা যেন ভিতরে প্রবেশ করতে না পারে। নুরুল কবির সাহেব তার এই ইন্টারভিউতে প্রথমে বলতেছে আমি যে দেখলাম ওখানে ফায়ার ব্রিগেড ঢুকতে দেওয়া হচ্ছে না। ও, ফায়ার ব্রিগেড ঢুকতে দেওয়া হলো না, আপনি ঢুকলেন। ও, দাও দাও করে জ্বলতেছে 1, 2, 3, 4th তলা পর্যন্ত। 4th তলা পর্যন্ত একটা বিল্ডিং দাও দাও করে জ্বলতেছে, ফায়ার ব্রিগেড আসেনি, আপনি ঢুকলেন কিভাবে? ও, তার মানে আপনি জানতেন কোন দিক দিয়ে ঢোকাটা কি সেফ? মানে ওই লোকগুলো যারা আগুন দিচ্ছে তারা আপনাকে বলে দিছে এই দিক দিয়ে আপনি ঢুকবেন, এবং নাটক করবেন এইভাবে যে ওখানে আপনাদেরকে মেরে ফেলে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। তার মানে এই লোকগুলো আপনাদের। তাহলে আপনি জানলেন কিভাবে? এবার আসেন, শহীদুল ইসলাম সাহেবের চিত্রকার, আমাদের খুবই সম্মানিত ভালোবাসার পাত্র, উনি কি বললেন? উনি ওই বিল্ডিং এ ঢুকছেন। তাহলে মানুষ যদি কাউকে ঢুকতেই না দেয়, তোমরা ঢুকলে কিভাবে? ঢুকলেন, ঢুকে উনি কি বললেন? যে নুরুল কবিরকে বলতেছে ভাই বের হয়ে আসেন। নুরুল কবির, না, আমি যে রাস্তা দিয়ে ঢুকছি সে রাস্তা দিয়ে বের হব। আপনার যদি পবিত্র মন মানসিকতা থাকতো তাহলে এই কথা আপনি বলেন কিভাবে? ও, আপনার তাহলে ফার্স্ট এইডের কোন ডিগ্রি আছে মনে হয়? আমি তো জানি আপনার ল ডিগ্রি আছে, পরে ইংলিশে মাস্টার্স করছেন। আপনি ফার্স্ট এইডার তাও জানি না, আপনি ডাক্তার তাও জানি না, আপনি আবার ফায়ার ব্রিগেডের কোন কর্মী কিনা সেটাও জানি না। জানি তো আপনি একজন কি সাংবাদিক। তো সাংবাদিক যে আবার উদ্ধার কর্মী হিসাবে ভিতরে যে যেখানে ধোঁয়ায় ভরে যাওয়ার কথা, নিঃশ্বাস নিতে না পারার কথা, তার মধ্যে আপনি ঢুকে গেলেন এবং তাদেরকে রেস্কিউ করতে গেলেন, কি মহান! আর যে সেটা 7 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে তাকে রেস্কিউ করতে আপনি জান না। তারপরে তো দেখেন আরো কত ইম্পর্টেন্ট। তারপর কি বলতেছেন তিনি?
এটাকে বলছে কল অফ দ্য ডিউটি। ও, ওনার কল অফ দ্য ডিউটি এতদিন মনে পড়েনি। এই যে 1.5 বছর, ও তারপর কি বলছে চিন্তা করেন। আমি গত 1.5 বছর কোন উপদেষ্টা মন্ত্রীদেরকে ফোন দিনি। আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত মন্ত্রীদেরকে ফোন দিলাম, পিএসও কে ফোন দিলাম। ও, হাদিকে যখন গুলি লাগলো তার জন্য আপনি কাউকে ফোন দিলেন না? ভারতীয় আধিপত্যবাদ যে গুলি করে আমাদের যে ভারতীয় আধিপত্যবাদের যে ফিলোসফি তাকে মেরে ফেলতে চাচ্ছে, সে তো আপনার আঘাত লাগে না। আপনি তখন এই সরকারকে বলতে পারেন না যে খুনিদেরকে কেন এখন পর্যন্ত আটক করা হলো না। কারণ আপনারা ভারতীয় আধিপত্যবাদকে জিয়ে রাখতে জন্য এই প্রথম আলো এবং ডেইলি স্টার আগুন লাগালেন এবং নিজে যে ওই জায়গায় এই নাটকগুলো করলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, সাদা পোশাকে হঠাৎ করে আমার আলেম সম্প্রদায়কে আপনি এই প্রথম আলো আর ডেইলি স্টারের নামে তুলে নিয়ে যাচ্ছেন কেন? এখন আপনার কলম চলে না যে এই বিচার বহির্ভূত ভাবে সাদা পোশাকে আপনি আলেমগুলোকে তুলছেন কেন নূর কবির সাহেব? কারণ সেটা উত্তর আপনি দিচ্ছেন নূর কবির সাহেব। উনি বলছেন কি জানেন? উনি একবার শহীদ কথাটা উচ্চারণ করেন হাদির বিষয়ে। আপনাদের চ্যালেঞ্জ করলাম, পুরো অনুষ্ঠানটা ছড়েন না মঞ্জুর আল মতিন না ইয়া শহীদ শব্দটা উচ্চারণ করেননি। এরা প্রগতিশীল যে সমস্যা, আমরা ইসলামিক, আমরা ইসলামকে সমর্থন করি, আর ওনারা কি করেন? ওনারা প্রগতিশীল। প্রগতিশীলরা তো শহীদ বলবে না, ওনারা মারা গেলে শহীদ হবে, আমরা না। কেন? আমরা ইসলাম কায়েম করতে চাই। কেন? এই নুরুল কবির সাহেব বললেন যে আমি হাদির ফিলোসফিকে পছন্দ করি না। ওর ফিলোসফি ঠিক আছে, আমি সম্মান করি, কিন্তু ওর ফিলোসফিটাকে আমি পছন্দ করি না। কেন? হাদির ফিলোসফি হচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। এবং কি সিম্বল দিচ্ছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা। উনি বলতেছেন ইসলাম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, বলতেছে ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেটা কি করে? যেটা ডানপন্থীকে উত্থানে সহযোগিতা করে। হাদির মৃত্যু এদেরকে বিচলিত করে না, এদের বিচলিত করে কি? ইসলাম। এদেরকে বিচলিত করে যে এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলতেছে, সেই সংগ্রাম। সেই জন্য ওই ডেড বডিকে, ওই আদর্শকে নিষ্প্রাণ করে দিতে গেলে আমাকে 2টা বিল্ডিং ভাঙতে হবে। সে 2টা বিল্ডিং কি? যারা ভারতে আধিপত্যবাদের পক্ষে কথা বলে। এবার আরো শেষ করেন, দেখেন এই হাদির সাথে তিনি লিঙ্ক করলেন কি? বললেন জামাতে ইসলাম পেট্রোনাইজ করতেছে এই সবকে। এখানে জামাত পেলেন কই আপনি? এখানে জামাতটা পাইলেন কোথায় আপনি? হঠাৎ করে আপনার কাছে কি নাজিল হলো যে জামাত এটা করলো? এবং আপনাকে একটা কথা বলি, আমি তো জামাত ইসলাম কোনো কর্মী না, কিছু না, কোনো ওয়ার্ডের না, কোনো কিছু না। আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চাই, সেজন্য তাদেরকে সমর্থন করি। আপনি উঠে বললেন কি? দেখেন হাদিকে নিয়ে আসতেছেন কিসের সাথে ট্যাগ করে? যে ইসলাম ওরা বিক্রি করে জান্নাতের টিকিট। ও, নুরুল কবির সাহেব হয়তো জান্নাতে যেতে চায় না, তবে সারা বাংলাদেশের মানুষের জন্য 2টা কথা বলি আমি, এবং এটা কোরআন থেকেই আমি দেখাবো। সেটা হচ্ছে এই যারা এই টিকিট নিয়ে তো বহু কথা বলতেছেন, শোনেন, চলেন সূরা তওবার 111 নম্বর আয়াতটি। সূরা তওবার 111 নম্বর আয়াতে কি বলছে? নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আবার বলতেছি, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। আল্লাহ ব্যবসা করলেন ভাই। আল্লাহ কি ব্যবসা করলেন? আমি তোমাকে জান্নাত দিব, তোমার জীবন এবং তোমার সম্পদ কিসের জন্য ব্যয় করো? এই দুনিয়াতে সব ব্যয় করো যাতে ইসলাম রাষ্ট্র কায়েম হয়। এইটা কি অন্যায়? এই যে হাদির যে প্রিন্সিপাল ইসলামী রাষ্ট্র কায়েম ব্যবস্থা, তার শহীদি তামান্না কোথায় থেকে আসছে? 111 নম্বর আয়াত থেকে। তো যে আমি যদি দিন কায়েম করতে না চাই, দিন কায়েম করলে কিভাবে হবে? নবী সাল্লাল্লাহু প্রথম 10 বছরে মক্কা থেকে দিন কায়েম হয়েছে না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করছে মদিনায়, তারপরে একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েমের মাধ্যমে দিন কায়েম হয়েছে। তো বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্যান্য ইসলামিক রাজনৈতিক দলগুলো
সবাই তো ইসলাম কায়েম করতে চায়। একবার জামাত ইসলাম বলছে যে অমুক দলের ওটা ওই ইসলাম সঠিক না, ওই ইসলাম কায়েম হলে সবাই জাহান্নামে যাবে। একটা সমর্থক কর্মী কেউ বলছে? আসেন, এবার আসেন দেখেন সূরা বাকারার কি বলছে। সূরা বাকারার আপনি যান হচ্ছে 11 নম্বর আয়াত। সূরা বাকারার 11 নম্বর আয়াত। যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না, তারা বলে কিসের অশান্তি, বরং আমরাই তো কেবল সংশোধন করে যাচ্ছি। আল্লাহ ডেইলি স্টার আর এই প্রথম আলোকে চিনে ফেলে দিল। আমরা যে বলি কোরআন হচ্ছে একটা মুজিজা, আপনার সাথে কথা বলবে, নুরুল কবিরাতে তাই বলতেছে। আমরা তো সেই শান্তি প্রতিষ্ঠা করতে, ওরা শান্তি প্রতিষ্ঠা করতে আসেনি, সেটাই আল্লাহ বলতেছে। তোমরা জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টিকারী, তোমরা বলবো আমরা শান্তি করতে চাই, কিন্তু আসলে তোমরা না। কেন? উনি একটা ইংলিশ ওয়ার্ড ইউজ করছে এবং রাষ্ট্রের প্রতি সে থ্রেট ক্রিয়েট করছেন। কি ইংলিশ ওয়ার্ডটা ইউজ করছেন আপনারা যদি শোনেন, খুব কেয়ারফুলি শুনবেন। উনি ইংলিশ ওয়ার্ডটা ইউজ করলেন হবে, মানে কি জানেন? ওয়াকওয়ার্ড ওয়েতে, মানে আইন নিজের হাতে তুলে নেবেন। এই কথা তার বক্তব্যে দেখেন, আমাদেরকে বাধ্য করেন না, নিজের হাতে আইন তুলে না। মানে ও আওয়ামী লীগ আর ইন্ডিয়া ওপারে বলতেছে আমরা মত করছি ৩৬শে জুলাই, আপনি সেটাই বলতে চাচ্ছেন। আপনি ডেইলি স্টার বয়ানটা কি? ৩৬শে জুলাই আমাদের বিপ্লব, নট আ মব। সেটাই আপনি রিফ্লেক্ট করতে চাইছিলেন। হাদির মৃত্যুকে সাবসার্ভিয়েন্ট বানানোর জন্য আপনি আপনার লোক দিয়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর আগুন দিয়ে আপনি কি বললেন, কি প্রমাণ করতে চাইলেন? মব সংস্কৃতি চালু হয়েছে। আর এখানেও বিভিন্ন রাজনৈতিক দল, আল্লাহ তাদেরকে হেদায়েত করেননি, তারাও এটাতে লাফায় উঠলেন। আমরা আবারও বলতেছি, কোন রকমের কোন সহিংস ঘটনাকে বাংলাদেশ জামাত ইসলাম কেন এদেশের কোন সাধারণ মানুষ সমর্থন করে না, এবং এটা ঘৃণিত কাজ। তো সেই ঘৃণিত কাজটা যদি আপনি করেন, তার লাইবিলিটি আমি নিব কেন রে ভাই? আমার প্রশ্ন হচ্ছে, এটা প্রথম আলো এবং যদি ইয়া করে থাকে, ডেইলি স্টার করে থাকে, সেই লাইবিলিটি সাধারণ মানুষের উপর আপনি চাপাচ্ছেন কেন? আগুন সন্ত্রাসের জনক তো আওয়ামী লীগ, এই কথা নুরুল কবির সাহেব বললেন না কেন? শেরাটন হোটেলের সামনে গান পাউডার দিয়ে নানকরা মানুষকে মারেনি? এই গত এই কয়দিন ধরে কতগুলো বাস পোড়াইছেন। তাহলে আগুন সন্ত্রাস তো করতেছে আওয়ামী লীগ। 13 সালে আগুন সন্ত্রাস করে বিহঙ্গ পরিবহন কার ছিল? বিহঙ্গ পরিবহন আওয়ামী লীগের লিডারের। যে বিহঙ্গ পরিবার সব বাস আপনি পোড়ায় কি করে দিলেন? জামাত এবং বিএনপির উপরে ট্যাগ লাগাই দিলেন। এই একই আগুন সন্ত্রাস তো আপনি একই কাজ করলেন ডেইলি স্টারে। আর আপনি যদি না জানেন আগুন কোন দিকে ধরছে, আপনি 4 তলায় দাও দাও করে জ্বলতেছে, আপনি কি স্পাইডারম্যান হয়ে উঠে গেলেন 5 তলায় একবারে? জাতির সাথে মস্করা করেন না, শহীদ হাজির রক্তের সাথে মস্করা করেন না। ভারতীয় আধিপত্যবাদ আমরা মেনে নিব না, তার জন্য যত রক্ত লাগবে ইনশাল্লাহ দিব, কারণ আমরা শহীদ তামান্নাতে বিশ্বাস করি। আপনাদেরকে লাস্টের কথা বলে দিই, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত কি বলছে দেখেন। আমরা যখন বলতেছি কোরআন এবং সুন্নাহ নিয়ে বলতেছি, আমরা বলতেছি আমরা কোরআনের আয়াতকে, কোরআনকে এবং সৎ লোকের শাসন ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। কোরআন তো সে কথাই আল্লাহ বলতেছে। কে বলতেছে? হে ঈমানদারগণ, তোমরা যথার্থভাবে আল্লাহকে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ আমাকে অর্ডার দিচ্ছে। কি অর্ডার? আমাকে ভয় করো এবং মুসলমান না হয়ে ফিরে আসো না। তা আমি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম চাবো না, আমি কিভাবে মুসলমান নিজেকে দাবি করব? ভাই নুরুল কবিররা, আপনার দরকারে আর একটা কিছু লেখেন, সেই লেখা যদি কেউ ইয়া করে তাহলে সেইভাবে চলে। খালি এইটা না, আপনি একটা জিনিস দেখেন, বললে তো অনেক কিছু, কিন্তু আমরা যা বলি সব কি? আয়াত 26-এ কি বলছে? আল ইমরানের সমস্ত কিছুর মালিককে, সার্বভৌম মালিক আল্লাহ, ক্ষমতায় নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। নুরুল কবির সাহেব, আপনি যতই বলেন জামাতকে দেওয়া যাবে না, সবাই মিলে চাইলেও জামাতকে ক্ষমতা আনতে পারবেন না।
আবার সবাই মিলে বিরোধিতা করলেও জামাত ক্ষমতায় আসবে যদি আল্লাহ চায়। এটার নাম বিশ্বাস, এটার নাম বিশ্বাস। আর এই বিশ্বাসে এটাকে আপনি রাজনীতি কেন বলতেছেন? এই বিশ্বাসটাকে আপনি কেন রাজনীতি বলতেছেন? আমরা তো এটা বিশ্বাস করি, আপনি বিশ্বাস করেন না সেটা আপনার ব্যাপার। আপনি কেন এটা আমার উপর চাপায় দিতে চাচ্ছেন? এই কাজটাই তো গত 15 বছর করছেন, জোর করে মুখস্থ করাচ্ছেন জাতির পিতা, জোর করে মুখস্থ করাচ্ছেন স্বাধীনতা যুদ্ধ মানে আওয়ামী লীগ, জোর করে মুখস্থ করাচ্ছেন স্বাধীনতার ঘোষক হচ্ছে কে? শেখ মুজিবুর রহমান। আর জিয়াউর রহমান হচ্ছে কি? উনি পাকিস্তানকে সাহায্য করছেন। আজকে অনেকে ভুলে যাচ্ছেন এই কথাগুলো। সো দয়া করে, দয়া করে আপনাদেরকে বলি, দয়া করে আপনারা যখন কথা বলেন, আমি তো কথা বলে সব রেফারেন্স দিয়ে বলি, তখন আপনারা বলেন যে বই পুস্তক নিয়ে কেন আপনারা টক শোতে আসবেন? আমরা হকারি করতে টক শোতে যাব না। এই জন্য আবার লাস্টের ইয়েটা বলি, দয়া করে সূরা বাকারার 208 নম্বর আয়াতটা পড়েন। কি বলছে? হে ঈমানদারগণ, তোমরা পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করো, আর কোন অবস্থাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আবার বলছে আয়াত নম্বর 208, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিল সিলমি কাফফা, তোমরা পূর্ণাঙ্গ ভাবে ইসলামে প্রবেশ করো, কোন অবস্থাতে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা প্রকাশ্য শত্রু চিনে গেছি। ওই জন্য হাদি কি করছে দেখেন, হাদি রাজনৈতিক দল তৈরি করেন, সে সাংস্কৃতিক বিপ্লব তৈরি করতে চাইছে। যে সাংস্কৃতিক বিপ্লবে আপনারা কি করছেন? আপনারা নববর্ষকে কি করছেন? কমার্শিয়ালাইজ করছেন, কমার্শিয়ালাইজ করছে। সারা জীবন দেখে আসছি পান্তা ভাত খাইছে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর আলু ভর্তা দিয়ে, এই হচ্ছে নববর্ষ। আর আপনি সেখানে এসেছেন ভাপা ইলিশ। কি? কলা পাতাতে পেঁচাতে হবে, একটা ইলিশের দাম সেদিন হয়ে যাবে 2500 টাকা, একটা ইলিশের এক পিসের দাম। তার মানে আপনি নববর্ষ ওই গরিব কিষানের জন্য আর রাখেননি। আর এটা কি করছেন আপনারা? এই প্রথম আলো, ডেইলি স্টার, দয়া করে নুরুল কবির সাহেবরা এই রক্তের সাথে বেমানি করেন না। আমরা আবার বলছি, প্রকৃত যদি কেউ অন্যায় করে থাকে তার আপনি বিচার চান, কিন্তু সব জিনিসের সাথে ইসলামকে অবমাননা করেন না এবং জামাত ইসলামকে ট্যাগ দিয়েন না। মিথ্যা বলার একটা শেষ আছে। ব্যারিস্টার শাহরিয়ার, এখানে একটা বিষয় আমি আসলে জানতে চাই যে যখন আমরা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে কথা বলি তখন জামাত ইসলামী সবসময় বলে যে তারা ভারতীয় আধিপত্যবাদের একটা আশঙ্কা থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং সেই লিগাসিটাই যদি আমরা দেখে আসি যে আপনি কি বাংলাদেশি জাতিসত্তার ভেতরে একটা সূক্ষ্ম বিভাজন রেখা দেখতে পান, যে রেখার এক পাশে কোনো না কোনোভাবে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা করা, ইসলামিক রাজনীতি বা ইসলামিক কালচার, এই জিনিসগুলো এক পাশে চলে আসে এবং আরেক পাশে আসলে তথাকথিত প্রগতিশীলতা বা অন্যান্য যে বিষয়গুলো চলে আসে। এই বিভাজনগুলো বাংলাদেশে এক্সিস্ট করে এবং এগুলো কিভাবে এক্সিস্ট করে যদি এক্সিস্ট। এবং আমি একটা সম্পূরক প্রশ্ন করে রাখি, আপনি একবারে উত্তর দিবেন, সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের শিকড়ে বাংলাদেশে কতটা গভীর এবং এটা থেকে পরিত্রাণের উপায়টা কি? আপনার দ্বিতীয় থেকে আসি। ভারতের আধিপত্যবাদ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে এই 72 সালে লিখিত এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, নতুন সংবিধান রিরাইট করতে হবে। কেন বললাম শোনে, আমি যখন প্রথম, আমার কিন্তু টক শোতে আসা বেশি দিন না, আমি কিন্তু বোধহয় 1.5 মাস মতো হয়েছে বাংলাদেশে আসছি। তাতে আমার অবস্থা দফা রফা, তাতে আমার কি হচ্ছে, আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হচ্ছে, আমার এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। কারণ আমি যা কিছু বলি, এই যে দেখতে পাচ্ছেন বইগুলো, এই বইগুলো পড়াশোনা করে বাবা, তারপর এখান থেকে পাতায় পাতায় রেফারেন্স দিই। একটা লোক এখন পর্যন্ত আসেননি যে রেফারেন্স, তুষার সাহেব বলে আপনি বাদ দেন পাকিস্তান আর ইন্ডিয়ার লেখা, আপনি বাংলাদেশের লেখা দেখান। যখন বাংলাদেশের লেখা দেখায় তখন না, ইতিহাস তো ওই সত্য থেকে নিয়ে নিজের মতো করে লেখা, কিন্তু একটাও পাল্টা লেখা লিখতেও পারেননি, দেখাতেও পারেন। ওই খালেদ মহিউদ্দিন সাহেব এক, জাহিদ এক, যারা যারা আমি বয়ান তৈরি করছি। কেন? দেখেন, প্রথম জিনিস দেখেন, 65 সালের আমি কাগজ কলম থেকে দেখাইছি, 65 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা ছিল না। ইন্দিরা গান্ধীর সাথে শেখ সাহেবের ডিল হয়েছিল যে পাকিস্তানকে যে করে হোক ভাগ করতে হবে। আসেন, 69 সাল পর্যন্ত কি ছিল? শেখ সাহেব জেলখানায় ছিল, গণ উদ্ভুত্থান হলেন, ডক্টর জোহা সাহেব আত্মত্যাগ করলেন, আসাদ আত্মত্যাগ করলেন, তো শেখ সাহেব ভিতরে।
শেখ সাহেব আন্দোলন কিভাবে করলেন? মৌলানা ভাসানী আন্দোলন করলেন, শেখ সাহেবকে মুক্ত করলেন, আর সেটা দিয়ে দিলেন 69 আন্দোলনের অভিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান। তাকে বঙ্গবন্ধু উপাধি দিলেন। জানেন বঙ্গবন্ধু উপাধি তার না, বঙ্গবন্ধু আরেকজনের উপাধি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ব্যারিস্টার সাহেব। আমি দেশবন্ধুর উপাধি নিয়ে সারা দিকে দিতে পারবো? আপনি একটা লোককে একটা উপাধি দিচ্ছেন, একটা নতুন উপাধি দেন। তার মানে প্রথম কাজ হচ্ছে চুরি হচ্ছে আপনার মেন বিদ্যা। এটা আপনার নেতাও স্বীকার করে গেছে। সবাই পায় সোনার খনি, আমি পাইছি চোরের খনি। এখানে আওয়ামী লীগ নিজে ইটসেলফ চুরি করে, সাংস্কৃতিক চুরি করে, রাজনৈতিক চুরি করে, অর্থনৈতিক চুরি করে। এবার আসেন 70 সালে নির্বাচন করলে, 71 সালে 25 তারিখে আপনি 7 তারিখ থেকে আসেন। আমি বললাম, দেখালাম যে 7 তারিখে তিনি জয় পাকিস্তান বলছেন। আমার উপর ক্ষেপে শেষ। আমি যখন এবার বান্ডেল এভিডেন্স নিয়ে এসে দেখালাম, ইনক্লুড নির্মল সেন যে প্রথম স্টেজে বসেছিল, সেও বলছে যে শেখ সাহেব কি বলছে, জয় পাকিস্তান বলছে। আসম আব্দুর রব দিয়ে দিলেন এক ভিডিও। উনি ভুলে গেছেন ওনার 25,000 জাসদ কর্মীকে হত্যা করছে শেখ সাহেব। উনি বললেন না না, বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেনি। সঙ্গে সঙ্গে খোকা, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমাদের মেয়র খোকা সাহেব, ওনার এই ক্যাপশন পাওয়া গেল। উনি বলছেন উনি জয় পাকিস্তান বলছেন, তিনি সেটা নিজে কানে শুনছে, তিনি একজন মুক্তিযোদ্ধা। তাহলে 7ই মার্চ উনি স্বাধীনতা ঘোষণা করেননি। এবং 7ই মার্চ যদি উনি স্বাধীনতা ঘোষণাই করতেন, তাহলে 25 তারিখ পর্যন্ত তিনি ভুট্টো বা ইয়া হাইয়া খানের সাথে বসতেন না। এবং 25 তারিখ দুপুর বেলা ইন্টারকন্টিনেন্টাল থেকে বের হয়ে বলতেন না আমরা নেগোসিয়েশনের দ্বার প্রান্তে। 25 তারিখ রাতের বেলা যখন তাজউদ্দিন আহমেদ বললেন স্বাধীনতার ঘোষণা দেন, তখন তিনি কি বলছিলেন, আমাকে কি তোরা দেশদ্রোহী বানাবেন? তার মানে কি, সে হি ওন পাকিস্তান, ইন্টারনালি না হলে এক্সটার্নালি, ইন্টারনালি না হলেও এক্সটার্নালি, অল আর রিটেন অ্যান্ড ডিক্টেটেড বাই দা, এই পুরা নাটকটা ডিক্টেটেড বাই দ্য ইন্ডিয়া। আপনাকে জিম্মি করে ফেলে দিয়েছিল। আচ্ছা, আমাদের দেশে আজকে এই দীক্ষিতের বইটা পড়ে অনেকদিন পড়ছে, আগে সেরকম মনে ছিল না, আজকে পড়তে যে হঠাৎ করে খুব স্ট্রাইক হলো। স্ট্রাইক হলো কি জানেন? জুন মাসে পাকিস্তান একসেপ্ট করে নিছিল আমাদের সমস্ত দাবি দেওয়া, এবং সেটা ইউনাইটেড নেশনের আন্ডারে। এবং সেখানে একটা চুক্তি হওয়ার কথা ছিল। তখনকার ফরেন মিনিস্টার কে ছিল জানেন? খন্দকার মোশাররফ, সরি খন্দকার মুস্তাক। তিনি যাবেন এবং যেটা ইউএনএ সাইন করবেন। ইন্ডিয়া জেনে গেল। তখন ডিপি ধর ছিল এই ভারত বাংলাদেশকে বিচ্ছিন্ন করার প্রজেক্টের মূল নায়ক। তিনি তাজউদ্দিনকে নিয়ে এসে আটকায় রেখে দিলে, বললেন এখনই একে সরাও, এবং এ যাবে না আমেরিকাতে, আমরা যাকে পাঠাবো, যাকে বলবো সে যাবে। খন্দকার মুস্তাককে আউট জুন মাসে ফরেন মিনিস্টার থেকে। কোন ইতিহাসের বইতে এটা পাবেন? কাকে নিয়েছিলেন? আব্দুল সামাদ আজাদকে। এবং আব্দুল সামাদ আজাদকে বলে দাদা কিছু মানবে না, চোখ বন্ধ করে যা বলবে তাই না, চোখ বন্ধ করে যা বলবে তাই না। তাহলে আমাদের স্বায়ত্ত শাসন 6 দফা, আমরা যে স্বাধীনতা চাইছি, আমরা যে ফেডারেশনের প্রকৃত একটি স্টেট চাইছি, সেটা আসল উদ্দেশ্য ছিল না। আসেন 16ই ডিসেম্বর সারেন্ডার করলেন, সে সারেন্ডার দিয়েও দেখালাম। অরোরা কেন, জয়েন্ট ফোর্স বলে কিছু ছিল না। আরো একটা জিনিস এইখানে বলতেছে, টিউটোরাল হেড মানে কি জানেন? ঢাল নাই, তলোয়াল নাই, নিধিরাম সর্দার। মানে যে কোনো দিন কি যাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। এই ডিপি ধরে এই দীক্ষিতের বইতে পড়েন, জেনারেল ওসমানীকে বলছে টিউটোরাল ইন্ট্রিম গভর্নমেন্টের তথাকথিত সেনাপ্রধান। সে তার কোনোদিন কোনো কিছু বলার কোনো সুযোগ ছিল না। ইন্ডিয়ান বাহিনী কোনোদিন তার কোনো কথা শোনেনি বা শোনার ইনপুটও নাই, তাকে কোনোদিন যেতেই দেয়নি সাউথ ব্লকে। বের করে দেখান যে জেনারেল ওসমানী অমুক প্রপোজালটা সাউথ ব্লক গ্রহণ করছে। তাহলে 16ই ডিসেম্বর দেখালেন সারা পৃথিবীকে পাকিস্তান কি করছে, পরাজয় বরণ করছে ইন্ডিয়ার হাতে। আচ্ছা, আমি বললাম সবকিছু দেখায় যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রটা এপ্রিল মাসে এটাও ইন্ডিয়ার কর্তৃক লিখে দেওয়া। এটা নিয়ে কিন্তু
এই তুষারের সাথে আমার কথা কাটাকাটি। ওনাকে বললাম আপনি দেখান। আমি যখন বললাম জ্যাকবের বই থেকে, জ্যাকব বলছে আমি নিজে এটা লিখে দিছি। তারপর আমি আরো পড়ে বের করলাম, ওই যে ওখানে জ্যাকব বলছে যে ইন্ডিয়ান কয়েকজন লয়ার এটা ভালো করে ড্রাফট করে দিছে। যখন আরো বই পুস্তক পড়া শুরু করলাম, সেই লয়ারের নামও বের হয়ে আসলো, সে ব্যারিস্টার সাহেবের নামও বের হয়ে আসলো। সেটাও বলছি। আপনারা তো এর পাল্টা কোনো ইতিহাসের দলিল দেখা বলতে পারেন না। বলেন জ্যাকবের মিথ্যা কথা বলছে। তাহলে আমি তখন প্রশ্ন করছিলাম, তাহলে ব্যারিস্টার আমিরুল ইসলামরা কেন মিথ্যা বলল যে তারা ড্রাফট করছে? আসেন কনস্টিটিউশনের কথা। কনস্টিটিউশন ড্রাফট করে দিল তখন জানেন কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন যে ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, তার উপর আপনি দিছিলেন দায়িত্ব। এই সিদ্ধার্থ শঙ্কর রায় জেনিং চেম্বারকে চিনতেন। জেনিং চেম্বার ইংল্যান্ডে সে শ্রীলঙ্কার, নেপালের, ইন্ডিয়ার, পাকিস্তানের কনস্টিটিউশন ড্রাফট করে দিয়েছিলেন। সেই জেনিং চেম্বার থেকে আমাদের এই কনস্টিটিউশন ড্রাফট আসে। কেন? এলএফওতে ছিল ইসলাম বিরোধী কোনো কথা আমাদের কনস্টিটিউশনে লেখা হবে না। তার ভিত্তিতে আমরা ভোট দিছিলাম 70 সালে। আর 72 সালে কনস্টিটিউশনে ধর্ম নিরপেক্ষতা ঢুকালেন, সমাজতন্ত্র ঢুকালেন, বিসমিল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস, এগুলো সব বাদ দিয়ে দিলেন। দিয়ে আবার করলেন কি, একদম ধর্ম বললে আমার ধর্মভিত্তিক দলকে ব্যান করলেন। ধর্মভিত্তিক দল মানে যারা আল্লাহ এবং কোরআনে বিশ্বাস করে এরকম কোন দল চলতে পারবে না। তাতে আপনি তো সন্তুষ্ট থাকেনি। সেদিন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দিলেন বাকশালের মাধ্যমে, যাতে পরে রেফারেন্ডামটা দিয়ে খালি ঘোষণা হয়ে যাবে সিকিমের মতো যে ইট ইজ এ পার্ট অফ ইন্ডিয়া। এই যখন আমি ডকুমেন্টে দেখায় দিলাম যে আমার স্বাধীনতা 16ই ডিসেম্বর ছিনতাই করে নিয়ে গেছে ইন্ডিয়া, আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি, সেই জন্য আমরা আজকে যখন বলি আজাদি, গোলামি আর করব না, তখনই কিন্তু আপনারা আমাদের বিপক্ষে দাঁড়ায় বলেন যে 36শে জুলাইকে 71-এর সাথে মিলাই দেওয়া হচ্ছে না। 71 আপনি মানচিত্র পাইছেন, পতাকা পাইছেন, আনডাউটলি, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু আপনি প্রকৃত স্বাধীনতা পাননি। আপনাকে গোলাম করে রাখা হয়েছে, আপনাকে গোলাম করে রাখা হয়েছে। একটা রুট, একটা সিরিয়াল আছে আমেরিকার, দেখেন আপনারা। এই রুটে দেখানো হয়েছে কিভাবে কৃষ্ণাঙ্গদেরকে আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছে আমেরিকাতে, তারপরে তারা কিভাবে মেন স্ট্রিমে আস্তে আস্তে ঢুকছেন, কিভাবে দুইটা পার্ট ছিল তখন আমেরিকা, নর্থ এবং সাউথ। নর্থে কালোরা ব্যবসা বাণিজ্য করার অধিকারী হলেন, সাউথে হলেন না। সো এই যে ক্রমাগত একটা মানুষ আসলে মেইন স্ট্রিমে আসলে আমাদেরকে আলাদা করে আমাদেরকে যে বৈষম্য চিত্র দেখালেন, বললেন যে এই পূর্ব পাকিস্তান সোনার ডিম স্বাধীন হয়ে গেলে সবাই খালি সোনা খাবো। না খেয়ে মারা গেলে লক্ষ লক্ষ লোক। বাসন্তীরা জাল পড়লেন আর শেখ সাহেব তার ছেলের বউকে সোনার মুকুট পরালেন। যে যে বিরোধিতা করবে তাকে কি করে দিলেন? তার মুখ বন্ধ করে দিলেন চিরতরে, সিরাজ শিকদারদের মুখ। সো এই যে কাজগুলো করলেন, রক্ষী বাহিনী গঠন করলেন, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়েরা স্কুল কলেজে যেতে পারেনি, একই কাজ তো আপনি তার মেয়েও করে গেল। তারপরে কিভাবে এই আজকের এই প্রথম আলো, তারপরে আপনার হচ্ছে ডেলি স্টার, এরা এই বয়ানকে, ভারত আধিপত্যবাদকে এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চায়। এবার আপনার প্রশ্নের উত্তর দিই। বাংলাদেশ জামাত ইসলাম রাজনৈতিক ভুল ছিল, আমি আবার বলতেছি রাজনৈতিক ভুল ছিল কি, যখন পাকিস্তান বাহিনী, আর্মি এদেশের নিরীহ মানুষের উপরে নির্মম আক্রমণ করলেন, তখন আমাদের বাংলাদেশ জামাত ইসলাম তখন ছিল না, তো জামাত পাকিস্তান ছিল। জামাত ইসলাম পাকিস্তানের সমর্থন উড্র করে নেওয়া উচিত ছিল, সেই উড্রটা তারা করেন। এবার কথা হলো যে সরকার চালালো কে? কথা শুনলে মনে হয় না জামাত ইসলাম সমর্থন দিচ্ছে মানে জামাত ইসলামী বোধহয় সরকার চালাচ্ছে। ডক্টর মালেকের মন্ত্রী সভায় 5 জন ছিলেন মুসলিম লীগের মন্ত্রী, 3 জন ছিলেন আওয়ামী লীগের মন্ত্রী, পিডিপির মন্ত্রী ছিলেন 3 জন, আর 2 জন ছিলেন কার? জামাত ইসলামের। তো সর্বদলীয় মন্ত্রিসভা, সর্বদলীয় মন্ত্রিসভা। আপনি জামাতকে দোষ দিচ্ছেন, তো বিচার করলে তো সবার বিচার করেন, আওয়ামী লীগের করেন। মুসলিম লীগ তো বিলীন হয়ে গেল কিসে? মুসলিম লীগ বিলীন হয়ে গেল বিএনপির মধ্যে, তাহলে বিএনপিরও বিচার করেন, জামাতে ইসলামের বিচার করেন, সবার বিচার করতে হবে।
আর সবার যদি বিচার করতে না পারেন, তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপাতত এই ৭১ ট্যাবলেট না বলে ৭১কে সম্মানের জায়গায় রেখে দেন। এখন আর একটা লাস্ট কথা, জামাত ইসলাম ভুল করছে, জামাত ইসলাম অপরাধ করছে কিনা, আপনি কোনদিন বিচার না করে কাউকে অপরাধী বলতে পারেন না। যেমন আজকে দেখেন, ২টা কমিশন রিপোর্ট ছিল তখন, এটা হামিদুর রহমান খান রিপোর্ট আর একটা হোয়াইট পেপার রিপোর্ট। এই দুইটা রিপোর্টে কোনো রিপোর্টই বলেনি জামাত ইসলাম এজ এ দল কোনো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করছে। আজকে জাতিসংঘ রিপোর্টে দেখাইছে শেখ হাসিনা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি ঘটাইছে এবং তার বিরুদ্ধে সে নিজে এটা আত্মস্বীকৃতি। বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলছে হ্যাঁ রাজনৈতিক ভুল এবং তার জন্য আমরা ক্ষমা চাই। একটা নেতাকে পাবেন আপনি বলছে যে আমরা কি করছি, আমরা ওই অপরাধ করছি সেজন্য মাপ চাই। এই দল তো অপরাধ করেনি, কারণ যে কয়জনকে আপনি ফাঁসি দিচ্ছেন সবগুলো জুডিশিয়াল কিলিং। আপনি সাক্ষীকে উঠায় নিয়ে ইন্ডিয়া চলে গেলেন, তারপরে বলবেন যে স্কাইপিতে কি করলেন কেলেঙ্কারি। একটা সরকার একটা রায় চায়, আজ্ঞাবহ এটা জুডিশিয়ারি দিয়ে আপনি জুডিশিয়াল কিলিং করলেন। এবং এই পট পরিবর্তনের পর, এই বিপ্লবের পর দেখা গেল এটিএম আজহার সাহেবের মুক্তির মধ্যে দিয়ে এগুলো সব জুডিশিয়াল কিলিং ছিল। সো সেই জন্য জামাত ইসলাম রাজনৈতিক ভুল ছিল, কিন্তু জামাত ইসলাম কোনদিন কোনো অপরাধ করেনি। ব্যারিস্টার শাহরিয়ার, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু সামারাইজ করে যদি আপনার কাছে জানতে চাই, আমাদের শরীফ ওসমান হাদি যে আন্দোলনটা শুরু করেছে সাংস্কৃতিক বিপ্লব, তিনি বুদ্ধিবৃত্তিক প্রচারণা করতেন, তিনি গল্প কবিতা গানের মাধ্যমে কথা বলতেন। আমাদের এখনকার যারা ইউথ, যারা যুব সমাজ, তারা ওসমান হাদির লিগ্যাসিটা কিভাবে বহন করবে এবং এটার রূপরেখা কি হবে আপনার মতে? আপনার গাইডেন্সটা কেমন থাকবে? এটা দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। দেখেন, ওসমান হাদির প্রথম জিনিস হচ্ছে, ওসমান হাদি সাংস্কৃতিক বিপ্লব করতে চেয়েছিলেন ইন এ ডেমোক্রেটিক ওয়ে। সেজন্য কিন্তু সে নিজে কি দাঁড়াইছেন, নির্বাচনে দাঁড়াইছিলেন। এবং নির্বাচনে তার যে প্রচারণার টাইপটা ছিল, যে কেউ তার লিফলেট নেননি, তিনি হাসি মুখে চলে আসছেন। কেউ তার উপর ময়লা পানি ফেলে দিচ্ছেন, সে বলছে ফেলা, কোনো অসুবিধা নেই। তার মানে অ্যাডপ্টেবিলিটি এবং সাথে সাথে টলারেন্স লেভেলটা কত আপ করছে। বাতাসা দিয়ে নির্বাচনের প্রচারণা শুরু হয়, এটা হাস্যস্কর হবে অনেকের কাছে, কিন্তু এটা দিয়ে তিনি প্রমাণ করতে চাইছেন যে মাসল পাওয়ার এবং ব্ল্যাক মানি এইটাকে বন্ধ করতে হবে ইলেকশনে। এখন আপনি একটা জিনিস দেখেন তো, এই যে ওসমান হাদিকে মৃত্যুর মাধ্যমে কে লাভবান? কে ইলেকশন চায় না? ইলেকশন আমরা সবাই চাই। পরিবেশের পর আপনার যদি এখন আপনি একটা জিনিস, এই সরকারকে আমাদের সবার মিলে সমর্থন দিয়ে এখন আমাদেরকে নির্বাচনটা করতে হবে। তো নির্বাচনটা কে চায় না? হাদির আদর্শকে যারা ডিফিট করতে চায় তারা নির্বাচন চায় না। সেটা কে? আওয়ামী লীগ, আওয়ামী লীগের দোসররা, আর ইন্ডিয়া। ইন্ডিয়া তখন দিনে দেশে স্টেবিলিটি চাবে না। আপনি দেখেন কি নতুন বয়ান তৈরি করতেছেন, জামাত ইসলামের লোকজন সব প্রশাসনে বসে আছে, ওই জন্য জামাত ইসলাম ইলেকশন চায় না। জামাত ইসলাম কোন কার্যটা মনে হলো যে জামাত ইসলাম ইলেকশন চায় না? পিআর পদ্ধতি থেকে শুরু করে সবকিছু, এই জুলাই সনদ চার্টার বাস্তবায়ন থেকে শুরু করে গণভোট থেকে শুরু করে কোন জায়গায় যেখানে যেটা বলছে, আচ্ছা পিআর এখন হবে না, ঠিক আছে গ্রহণ করে নিলাম। গণভোট আগে দিবেন না একই দিনে দিবেন, গ্রহণ করে নিলাম। কোনটা জামাত ইসলাম গ্রহণ করে নিল না? আন্দোলন করে একদিন হরতাল ডাকছে? বরং কি বলতেছে, ইলেকশন কিভাবে করা যায়। এবং ইয়ুথদেরকে শোনেন, হাদিকে ধারণ করতে গেলে আপনাকে নির্বাচনে আসতে হবে, কিন্তু সেটা হচ্ছে, নির্বাচনটা হতে হবে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন। যারা পক্ষে থাকবেন তাদেরকে এখন সময় এসছে ইতিহাসের এই চ্যাপ্টার থেকে নিক্ষিপ্ত করে দেওয়া। কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতেছি, এবং আমাদের তরুণ সমাজ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদেরকে ভোট দিয়ে এদেশে চিরতরে ভারতীয় এই সাউথ ব্লকের চিন্তা চেতনার কবর রচনা করবেন। এটাই হচ্ছে হাদির অনুপ্রেরণা, এটাই হচ্ছে হাদির কালচার সেন্টারের মূল সাংস্কৃতিক বিপ্লবের কথা। সো ভারতীয় আধিপত্যবাদ বিরোধীরা তাদেরকে আবার আপনি কি করতে চান, প্যারালাল টু ইসলামিক বলে ট্যাগ দিতে চাচ্ছেন না। একজন মুসলমান হিসাবে আমি কারো আধিপত্যবাদ মেনে নিব না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, এবং অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান না। সো আপনাদেরকে এই জায়গাতে কনফাইন্ড হতে হবে।
যে সেটা ইসলামিক দল হোক আর অন্য যে দলই হোক, এবি পার্টি হোক, আপনার এনসিপি হোক, যে সত্যিকারে ধারণ করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধিতা, তাকে আপনাকে লালন করতে হবে। আর যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিবে না, তাদেরকে আস্থা করে ফেলে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম। জানাটার কোনো শেষ নাই। কারণ আপনি এমন একজন মানুষ রেফারেন্স দিয়ে কথা বলছেন, আপনার কাছ থেকে আসলে অনেক কিছু শোনার আছে, অনেক কিছু শেখার আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আরো কন্টিনিউ করব। নতুন কোনো অতিথিকে নিয়ে তাদের কাছ থেকেও আমরা ওসমান হাদি সম্পর্কে আসলে জানবো। তার আদর্শ, তার বিপ্লব সম্পর্কে জানবো এবং আজকে ব্যারিস্টার শাহরিয়ার যেটার উপরে জোর দিচ্ছিলেন যে আমাদের গোটা সিস্টেমটাই ভারতীয় আধিপত্যবাদের ভেতরে এমনভাবে জড়িয়ে আছে, সেখান থেকে বের হয়ে আসার জন্য আমার অনেকগুলো হাদি প্রয়োজন। আমরা সবাই হাদি হতে চাই এবং আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।